দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঢাকা 4 আসনে। আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা 4 আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন, তার পক্ষে যারা রয়েছেন তারা আজকে মোটর বাইক শোভাযাত্রা করছেন। আমরা যেমনটি জানি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তারা তাদের যে প্রার্থী, সেই প্রার্থীদেরকে প্রাথমিকভাবে তাদের নাম ঘোষণা করেছে এবং জামায়াত ইসলামী তারা প্রায় 300টি আসনেই তাদের যে মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করেছে। বিএনপি সেই দিক থেকে পিছিয়ে থাকলেও অনেকেই তাদের পক্ষেও জনসমর্থন কুড়াচ্ছেন এবং আমরা যদি বলি যে পুরো বাংলাদেশে আসলে এখন ভোটের যে আমেজ সেটি শুরু না হলেও, অর্থাৎ তফসিল ঘোষণা না হলেও মানুষ ভোট দেবার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই রাজনৈতিক দলগুলোর কথা শুনছে এবং রাজনৈতিক দলগুলোও প্রায় দীর্ঘ 17 বছর তারা আসলে কোনো ধরনের নির্বাচনে, যদি বলি বিশিষ্ট জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তারাও মানুষের কাছে যাচ্ছে এবং তাদের যে কথাগুলো সে কথাগুলো বলছে, যারা সেখানে রয়েছেন অর্থাৎ যারা জনগণ রয়েছেন তাদের কথাগুলো শুনছে এবং আগামী নির্বাচনে তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের কথা চিন্তা করছে। সেই দিক থেকে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় মোটর বাইক শোভাযাত্রা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অর্থাৎ যারা ভোটার রয়েছেন তাদের কাছাকাছি যাবার চেষ্টা করছে প্রার্থীরা। এরই ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই জামায়াত ইসলামীর যে প্রার্থী রয়েছেন তারা মোটর বাইক শোভাযাত্রা করেছেন এবং তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, সেখানে তাদের প্রার্থীর পক্ষে তারা এখন থেকেই প্রচার প্রচারণা করছেন। আজকে আমরা দেখছি যে জামায়াত ইসলামের যে ঢাকা 4 আসনের মনোনীত জাতীয় সংসদ প্রার্থী জয়নুল আবেদিন, তার পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা হচ্ছে। আমরা যেমনটি জানি যে এই আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত। এখানে যদি বলি যে 47 থেকে 47, 51, 52, 53, 54 অর্থাৎ 5টি ওয়ার্ড এবং একটি থানা নিয়ে এই আসনটি গঠিত। ইতিপূর্বে আমরা যেমনটি দেখেছি যে বিগত সময়গুলোতে এই আসনটি থেকে যদি এমপির কথা বলি তাহলে এমপি ছিল জাতীয় পার্টি থেকে, আমরা দেখেছি এখানে বিএনপি থেকেও এমপি ছিল, এখানে আওয়ামী লীগ থেকে এমপি ছিল। এই আসনে জামায়াত ইসলামী প্রার্থী দিচ্ছে, এবার এককভাবে তারা কতটুকু সুবিধা করতে পারবে সে বিষয়টি কিন্তু সময় বলে দিবে। যদিও আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশেই জামায়াত ইসলামের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি চলছে এবং নির্বাচনী প্রচার নিয়ে তারা অনেক বেশি আশাবাদী। এবং আমরা যদি বলতে চাই যে তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির, অর্থাৎ তারা যেমনটি বলে থাকে যে ছাত্র শিবিরের কথা, কিন্তু ছাত্র শিবির সেখানে যদিও বলে যে তারা তাদের ছাত্র সংগঠন নন, তারপরও আমরা জানি যে জামাত শিবিরকে আসলে একই প্লেটে চিন্তা করা হয়। তো সেই জায়গা থেকে ছাত্র শিবির 4টি যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনগুলোতে ভালো করেছে। জামায়াত ইসলামী সেই পরিসংখ্যান দিয়ে বলছে যে তাদের যে ছাত্র সংগঠন ছাত্র শিবির তারা ভালো করছে এবং তারা বিশ্বাস করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে জামায়াত ইসলামী বিপুল ভোটে অর্থাৎ তারা অনেক বেশি ভালো করবে এবং তারা এমনটি মনে করছে যে আগামী দিনে জামায়াত ইসলামীর কাছেই মানুষ সে ভরসা খুঁজে পাবে। ইতিমধ্যে আমরা যেমনটি জানি যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি সহ জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন তারা আন্দোলন সংগ্রাম করেছেন। আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা দিয়েছেন। আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠক হয়েছে এবং বৈঠকের সেখানে তারা তাদের যে সংস্কার প্রস্তাবনা দিয়েছেন এবং জাতীয় জুলাই সনদ তৈরির যে প্রচেষ্টা সেখান থেকেই তৈরি হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যদি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমনটি বলেছেন যে আগামী 26 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ নির্বাচন হতে পারে, সেই তারিখটিকে সামনে রেখে নির্বাচনী যে ডামাডোল সেটি বাজানোর যে পরিকল্পনা সেটি করা হচ্ছে। ইতিমধ্যেই বলা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো গণভোট ইস্যুতে আমরা দেখছি যে তারা খুব বেশি তৎপর। কেউ বলছেন যে গণভোট হচ্ছে নির্বাচনের আগেই হইতে হবে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগেই হতে হবে। আবার কেউ বলছেন যে না, জাতীয় সংসদ নির্বাচনের
দিনই গণভোট হবে। আমরা যদি বিএনপির কথা বলি, তারা মনে করেন যে গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে, এবং সেই জায়গায় জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা মনে করছেন যে না, অবশ্যই গণভোট হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে, এবং এটি নভেম্বরের মধ্যে যদি হয়ে যায় তাহলে ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করলে আসলে সমস্যা হবার কথা না। আমরা ইতিমধ্যেই যেমনটি দেখেছি গতকালকেও গতকালকেও 8টি দল তারা এককভাবে না হয়ে সম্মিলিতভাবেই নির্বাচন কমিশনে তাদের যে 5টি দাবি, সেই দাবি দিয়েছেন। সেখানে স্পষ্ট করে যেটি বলেছেন সেটি হচ্ছে আগামী মাস, অর্থাৎ আগামী মাস বলতে নভেম্বরে, সেখানেই নভেম্বরের প্রথম দিকেই গণভোট অনুষ্ঠিত হতে হবে, এবং গণভোট অনুষ্ঠিত হবার পরেই জাতীয় সংসদ নির্বাচনের দিকে যেতে হবে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট কে নিয়ে অনেকেই মতামত দিচ্ছেন, অনেকে হ্যাঁ বলছেন, অনেকে না বলছেন। তো সেই জায়গা থেকে আসলে গণভোট আদৌ অনুষ্ঠিত হবে কিনা, এবং রাজনৈতিক দলগুলো আসলে গণভোট প্রশ্নে সমীহ আচরণ করবে কিনা, অর্থাৎ আমরা যেমনটি জানি যে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেখানে যদি গণভোট বড় ইস্যু হয়ে যায় তাহলে নির্বাচন যথাসময়ে হবে কিনা, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। দর্শক, আমরা যেমনটি দেখছি যে প্রার্থী তিনি হাত উঁচু করে, অর্থাৎ এই আসনে যারা ভোটার রয়েছেন তাদেরকে তিনি হাত উঁচু করে সালাম দিচ্ছেন, এবং তিনি আসলে জানান দিচ্ছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে প্রার্থী হয়েছেন এবং জামাত মনোনীত প্রার্থী, এবং তিনি বিশ্বাস করেন যে জামাত ইসলামের পক্ষে যারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারা তাকে ভোট দিবেন, এবং জামাতের বাইরেও যারা রয়েছেন তারা ভোট দিবেন। আমরা দেখছি যে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলো খুব বেশি সক্রিয় হয়েছে, অর্থাৎ বিএনপির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একই আসনে বেশ কয়েকজন করেই তারা তাদের যে নির্বাচনে আচরণ, সে আচরণ প্রকাশ করছে। আমরা দেখছি সবাই জনগণের কাছে যাচ্ছে, কথা বলছে, এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জনগণের পাশে থাকবে, সেই প্রত্যাশা অনেকে ব্যক্ত করছেন।
দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জামাত ইসলামের মনোনীত সংসদ প্রার্থী ঢাকা 4 আসন থেকে যিনি ইতিমধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত থেকে, সৈয়দ জয়নুল আবেদিন, তিনি আজকে মোটর বাইক শোভাযাত্রা করছেন। আমরা যেমনটি জানি যে জামাত ইসলামী 1940 সালে প্রতিষ্ঠা হয়েছে, এবং যদি বলি যে প্রবীণতম রাজনীতি দল যদি হয় জামাত ইসলাম তাদের মধ্যে অন্যতম। তো তারা আসলে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতি করে এসছেন। আমরা দেখছি যে সময় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ছিল, সেই সময় তারা রাজনীতি করেছেন, এবং তারা কখনো আসলে এককভাবে সরকার যদি বলি গঠন করতে পারেনি, এবং যদি বলি একক সংখ্যাগরিষ্ঠ সেটিও পায়নি। এবং বিগত 16 বছর ধরে তারা ফ্যাসিস্ট হাসিনার যে জুলুম অত্যাচার সেটি সহ্য করেছে। তারা ছাড়াও যারা বিএনপি ছিল এবং বিশেষ করে যে সকল রাজনৈতিক দল আওয়ামী ঘনার বাহিরে ছিল, তারা দেখেছে আমরা বিভিন্ন সময় জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সেই জায়গা থেকে তারা দীর্ঘ সময় ধরে নিষ্পেষিত হয়েছে, এবং তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অনেকেই ফাঁসি দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে জামাত ইসলাম এবার এককভাবে নির্বাচনের কথা চিন্তা করছেন, এবং আমরা দেখতে পেলাম যে তারা জোটবদ্ধভাবেই নির্বাচনের এখন চিন্তা করছেন, এবং এককভাবে প্রার্থী থেকে শুরু করে সবকিছুতেই তারা চিন্তা করছেন যে তারা এবার একটা ভালো কিছু করবেন। সেই জায়গা থেকে কতটুকু আসলে তারা পারবেন করতে আমরা দেখেছি বিগত সময়গুলোতে তারা যখন এককভাবে নির্বাচন করেছেন, সেই সময় অর্থাৎ 96 সালে সেখানে মাত্র 3টি আসন পেয়েছেন। এরপরে জোটবদ্ধভাবে নির্বাচনে গিয়েছেন, বিএনপি জোটবদ্ধভাবে তারা সরকার গঠন করেছেন। সেই জায়গায় তাদের 2 জন মন্ত্রীও ছিল। তারা যেমনটি বলেন তাদের যে 2 জন মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ধরনের দুর্নীতি পাওয়া যায়নি। এই ধরনের যে পজিটিভ দিকগুলো, সেই পজিটিভ দিকগুলো তারা বলছেন, এবং তারা বলছেন যে তারা অনেক বেশি নির্যাতন জুলুমের শিকার হওয়ার কারণেই সাধারণ মানুষের মনে একটা আস্থা তাদের তৈরি হয়েছে, এবং এই আস্থাকে কেন্দ্র করেই তারা জাতীয় সংসদ নির্বাচনে এবার চিন্তা করছেন, এবং সেখানে ইসলামিক দল যেগুলো রয়েছে বাংলাদেশে তাদের সাথে কোলাবোরেশন করে নির্বাচনে যাওয়ার যে চিন্তা, সেই চিন্তা করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই জামাত ইসলামের সাথে কথা বলছেন, জামাত ইসলাম তাদের সাথে কথা বলছেন, এবং কিভাবে আগামীতে বাংলাদেশের ইসলামপন্থীদের যে সরকার, অর্থাৎ ইসলামপন্থী দলগুলোকে নিয়ে চিন্তা ভাবনা সেটি তারা করছেন। অপরদিকে যদি বলি যে বিএনপি তারা ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে এবং ন্যাশনালিস্ট পার্টি হিসেবে তারাও ফ্যাসিবাদের বাইরে যারা ছিলেন, অর্থাৎ সেই সকল রাজনৈতিক দলকে নিয়ে যে জোট করার ব্যাপারটি সেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, যেমনটি বলছিলাম যে বিএনপি তারাও আসলে তাদের সমরাজী দলগুলো রয়েছে তাদেরকে নিয়ে নির্বাচনী জোট করবে, এমনটি আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন দল এনসিপি তারাও আসলে চিন্তা করছেন তাদের মতো করে, এবং অনেকে মনে করছেন যে বিএনপি জামাতের বাহিরে গিয়েও যদি একটি জোট হতে পারে, যে জোটটি আসলে নতুন যে দলগুলো হয়েছে এবং পুরাতন যে দলগুলো আছে তাদেরকে নিয়ে একটি জোট হতে পারে। এবং অপরপক্ষে যদি বলি যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি নিষিদ্ধ হলেও তাদের আগামী দিনে যে ভোটের সম্ভাবনা ঠিক না থাকলেও তাদের সাথে দীর্ঘদিন ধরে ছিল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে কিনা, এবং জাতীয় পার্টি নতুন করে কারো জোট তৈরি করবে কিনা সেই বিষয়টি কিন্তু সামনে আসবে। এবং যদি বলি ভোটের যে সমীকরণ, আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে এককভাবে কোনো দলে আসলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি। আমরা দেখতে পেয়েছি যে সরকারে আসুক তারা আসলে কয়েকটি করে আসন ভাগাভাগি করে হলেও তারা আসলে ক্ষমতা যে মস্তক সেই মস্তকে গিয়েছেন। তো সেই জায়গা থেকে জামায়াত ইসলামী তারাও বিএনপিকে ক্ষমতা যেতে সাহায্য করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতা যেতে সাহায্য করেছেন, অর্থাৎ তাদেরকে ছাড়া সরকার গঠন হয়নি, তারা এমনটি অনেক সময় বলে থাকেন। আমরা দেখেছি যে বিএনপি তারাও এককভাবে কোনো সরকার গঠন করতে পারেনি, আওয়ামী লীগ পারেনি। তো সেই জায়গা থেকে আসলে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও আসলে যদি বলি যে ভোটের বিবেচনায়
আওয়ামী লীগ তারাও যেমনটি বিগত পরিসংখ্যানগুলোতে বলা হয়েছিল যে 30% ভোট তাদের আছে, বিএনপি এরকম আছে, এবং জামায়াত ইসলামের একটা নির্দিষ্ট সংখ্যক ভোট ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেটি হয়তো খুব কম। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন জরিপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জামায়াত ইসলাম যেমনটি বলার চেষ্টা করছে যে তাদের যে ভোট ব্যাংক এটি আসলে আর 5 থেকে 7% বলা হতো, এটির মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থাৎ সেই ভোট ব্যাংকটি এখন বেড়ে গেছে এবং জামায়াত মনে করে যে যেহেতু দীর্ঘ 16 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি, তো সেই জায়গা থেকে এই সময় ধরে যে ভোটারগুলো তৈরি হয়েছে এবং সেই ভোটারগুলোর মধ্য থেকে জামায়াতের সমর্থন অনেক বেশি, এবং জামায়াত আসলে সেই জায়গাগুলো থেকেই কাজ করেছে দীর্ঘ 16 বছরে। ভাইয়া মাঝখানে থামাই একটা ভিডিও করতে আমি শুরু করবো থামা। দর্শক, যেমনটি বলছিলাম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আমরা যেমনটি জানি যে দীর্ঘদিন ধরেই মানুষ ভোট দিতে পারে না, সেই জায়গা থেকে মানুষের মনে যে তীব্র আকাঙ্ক্ষা ভোট দেবার সেটি কিন্তু খুব বেশি যদি বলি যে প্রকাশিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষজন ভোট নিয়ে খুব বেশি গুঞ্জন করছেন যে আগামী দিনে কারা সরকার গঠন করতে যাচ্ছে, এবং রাজনৈতিক দলগুলোও তারা রাজনীতির মাঝে খুব বেশি সরব হচ্ছেন। যদি বলি যে 2008 সালের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন এবং সেই ক্ষমতা আসার পরে আমরা যেমনটি দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, সে ব্যবস্থা পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে এবং এরপরেই
একদলীয় শাসন কায়েম করার যে চেষ্টা, সেই চেষ্টায় শেখ হাসিনা বলা চলে যে পুরোপুরি সার্থক হয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে কীভাবে একতরফাভাবে তিনি ইলেকশন করেছেন এবং জিতেছেন। আমরা সেই সময় দেখতে পেয়েছি যে প্রায় 150টিরও বেশি আসন তারা বিনা ভোটে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছেন এবং সেই জায়গা থেকে তারা সরকার গঠন করেছেন। এবং বিরোধী দল বলতে আমরা দেখতে পেয়েছি সেসব জাতীয় পার্টিকে তারা আবিষ্কার করেছেন। জাতীয় পার্টিকে তারা গৃহপালিত যে বিরোধী দল, সেই বিরোধী দল তারা করে রেখেছিলেন, এমনটি অভিযোগ কিন্তু আমরা শুনতে পাই। এবং জাতীয় পার্টি তারাও আসলে প্রকৃত অর্থে যেভাবে একজন বিরোধী দল, একটি বিরোধী দল হওয়া উচিত, সেই অর্থে কিন্তু আমরা জাতীয় পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা দেখতে পাইনি। আমরা দেখেছি যে এই দীর্ঘ সময় কিভাবে ভারতের তাবেদার করা হয়েছে, অর্থাৎ ভারতের আধিপত্যকে মেনে নিয়ে কিভাবে শেখ হাসিনা তার শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। সেই জায়গায় জাতীয় পার্টি তারাও কিন্তু ভারতের সাথে যে আচরণ করেছে। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগ তারা 2008 সালে নির্বাচনে এসেছিলেন এবং 8 সালের পরে তারা 14 সালে একতরফাভাবে নির্বাচন করেছেন। আমরা সে সময় দেখতে পেয়েছি যে 150টিরও বেশি আসন তারা জিতে গিয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এরপরে আমরা দেখতে পেয়েছি 18 সালে যে দামি নির্বাচন, এরপরে আমরা দেখতে পেয়েছি 2024 সালে নির্বাচন। সেই সকল নির্বাচনে জনগণের কতটুকু অংশগ্রহণ ছিল সে বিষয় নিয়ে কিন্তু আমাদের সামনে যে পরিসংখ্যানগুলো এসেছে সেগুলো খুব পরিষ্কার। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে এই নির্বাচনগুলো হয়েছে প্রহসনের নির্বাচন। সেই জায়গা থেকে দীর্ঘ 16 বছর 17 বছর পর নির্বাচন হচ্ছে। অনেকেই মনে করছেন যে এই নির্বাচন হবে অনেকটা অংশগ্রহণমূলক নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আগামী যে সরকার গঠন হবে সেই সরকার তাদের হয়েই কাজ করবে। আমরা যেমনটি দেখেছি যে প্রত্যেক 5 বছর পর পর বাংলাদেশ সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্য যদি বলি কতটুকু পরিবর্তন হয় আমরা কিন্তু সেই পরিবর্তন দেখিনি। আমরা দেখেছি যে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের চাকা সেটি কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দল তারা যতই বলুক যে তারা আসলে উন্নয়ন করেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যখন যে সরকার এসেছে ক্ষমতায় তাদের যারা নেতাকর্মী ছিল এবং বিভিন্ন আমলা থেকে শুরু করে তারা কিন্তু সেই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের যে অর্থনীতির সেটি কিন্তু সে অর্থে দাঁড়াতে পারেনি।
কিভাবে আসেন আপনারা? এই ইব্রাহিম ভাই, হেলমেটটা আমার হাতে দেন, হেলমেটটা দেন। হেলমেট, দর্শক আপনারা দেখছেন জামাল সামির মনোনীত যে জাতীয় সংসদ পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4 আসনের জন্য যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষে আজকে মোটর বাইক শোভাযাত্রা। আমরা যেমনটি আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম যে দীর্ঘ ফ্যাসিস্ট তারা আসলে শুধুমাত্র যে ক্ষমতায় থেকেছে, শাসন করেছে ব্যাপারটি এমন নয়। আমরা দেখেছি যে সেই সময় অনেক মানুষকে আসলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এখনও অনেকের খোঁজও মেলেনি। আমরা দেখেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা কীভাবে আয়নাঘর তৈরি করেছিল এবং বিদেশে মাটিতে কীভাবে তাদের দলের নেতাকর্মীরা সম্পদের পাহাড় গড়েছে। সব কিছু মিলে এই যে 16 বছর একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে, সেই জায়গা থেকে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, অর্থাৎ যেমনটি আমরা জানি যে প্রথমের দিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল, এটি পর্যায়ক্রমিকভাবে যখন ছাত্রদের উপর জুলুম নির্যাতনের মাত্রা বাড়তে থেকেছে আমরা দেখতে পেয়েছি, সেই দাবি কিন্তু এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে তারা সেই ছাত্রদের পক্ষে কিন্তু মাঠে নেমে এসেছে এবং মাঠে নেমে এসে তারা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সময় পরবর্তীতে আমরা দেখলাম যে ছাত্রদের মধ্য থেকেই একটি দল এনসিপি তারা তৈরি হয়েছে এবং জামাত ইসলামী, বিএনপি সহ সে সময় যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তারা এখন নির্বাচনের মাঠে সরব রয়েছে এবং নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দল একসাথে হয়ে জোটবদ্ধভাবে নির্বাচন করার যে প্রচেষ্টা সেটি আমরা দেখছি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদকে নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিকভাবে যারা মনোনয়ন পেয়েছেন তারা মানুষের কাছে যাচ্ছেন, যারা স্বতন্ত্র হয়ে দাঁড়াবেন তারা বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় স্থানে তারা শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। এছাড়াও যদি বলি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট চেয়ে বেশ কয়েকটি রাজনৈতিক দল তার ইতিমধ্যেই স্মারকলিপিও দিয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের যে যদি বলি যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ তারা জানতে চায়। একই সাথে তারা সঠিক সময় নির্বাচনও চায়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেমনটি বলেছেন যে আগামী ফেব্রুয়ারি মাস অর্থাৎ 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই দিকে আসলে যাবার জন্য রাজনৈতিক দল তারাও বলছেন।
দর্শক, আমরা এই মুহূর্তে আছি মীর হাজারীবাগ নতুন রাস্তা সেটি সেখানে আপনারা দেখছেন যে জামায়াত ইসলামের পক্ষে যিনি এমপি পদপ্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বাছাই হয়েছেন, তিনি তার পক্ষের যারা জনগণ রয়েছে, তার দলের কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তাদেরকে নিয়ে আজকে নির্বাচনী প্রচারণায় অর্থাৎ মোটর সাইকেল শোভাযাত্রা নামে নির্বাচনী প্রচারণা করছেন। যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ার কারণে আসলে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অনেক বেশি আগ্রহী এবং জনগণও আগ্রহী। সেই জায়গা থেকেই আসলে মানুষের কাছে যাবার যে চেষ্টা, সেই চেষ্টা তারা করছেন। সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্নভাবে আসলে তারা জনগণের কাছে যাচ্ছেন। দেখছি যে প্রায় 7 থেকে 800 মোটরসাইকেল এই মুহূর্তে ঢাকা 4 আসনের জামাতের এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের যে মোটরসাইকেল শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি দুহাত প্রচারিত করে এই অঞ্চলের যারা ভোটার রয়েছে তাদেরকে সালাম জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আমার তো সেই সকাল তো আমার কথা বলতে হয় না। দর্শক, যেমনটি আপনারা দেখছেন যে সৈয়দ জয়নুল আবেদিন, যিনি জামাতের পক্ষ থেকে ঢাকা 4 আসনে মনোনয়ন পেয়েছেন, তিনি আজকে মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। আমরা দেখছি যে তার পক্ষে প্রায় 7 থেকে 800 মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, অর্থাৎ ভোটের মাঠ এবং রাজনৈতিক মাঠ পুরোই গরম হয়ে আছে। যদি বলি, আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জামায়াত ইসলামী তারা তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে মহিলা জামাত এবং যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে, তারা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম করছেন এবং তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের পক্ষে জনমত তৈরি করছেন। পক্ষান্তরে আমরা দেখছি যে বিএনপি সেই জায়গায় কিছুটা পিছিয়ে থাকলেও তারা এখন পর্যন্ত, যদিও তারা প্রাথমিকভাবে সেভাবে কাউকে এখন পর্যন্ত মনোনয়ন দেয়নি, তারা আসলে মনে করছেন যে যেহেতু দীর্ঘ সময় ধরেই তারা ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদের ইতোপূর্বেই
সরকার গঠনের যে অভিজ্ঞতা সেটি রয়েছে, সেই জায়গা থেকে তারা এগিয়ে থাকবেন। এবং বিএনপি যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন নয়, অর্থাৎ তারা আসলে কারা মনোনয়ন পাবেন সে বিষয়টি যেহেতু অনেকটাই দলের শেষ সময়ে সিদ্ধান্ত হয়, তো সে জায়গা থেকে এখন পর্যন্ত তারা প্রার্থীর নাম ঘোষণা করেনি। তাদের পক্ষে সম্ভাব্য যারা প্রার্থী হবেন তারাও নির্বাচনী প্রচার প্রচারণার কথা বলছেন। এবং জামায়াত সেই জায়গায় যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা আসলে সেই জায়গা থেকে তাদের যে প্রার্থী সে প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছেন। এবং যদি বলি যে সারা বাংলাদেশে প্রায় 300টি আসনের মধ্যে সবগুলোতেই তারা তাদের প্রার্থী ঘোষণা করেছেন। সেই সকল জায়গায় প্রার্থীদের পক্ষে তারা জনমত সৃষ্টি করছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্য দিয়ে, মহিলা জামাতের মধ্য দিয়ে। এবং আমরা দেখতে পেয়েছি যে কয়েকদিন আগে মহিলা জামাতের বিভিন্ন প্রোগ্রামে অভিযোগ উঠেছে যে ছাত্রদল সেখানে গিয়ে প্রশ্ন করেছে তারা কেন প্রোগ্রাম করছে, মিটিং করছে, সেই জায়গায় তারা হামলা করেছে এবং চেয়ার ভেঙেছে, এমন অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি। অর্থাৎ জামাত ইসলামী যে সত্যি সত্যি নির্বাচনী প্রচার প্রচারণা তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু না হলেও দলীয়ভাবে শুরু করেছেন, এটি নিশ্চিতভাবে বলা যায়। তাদের যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে, ডক্টরস ফ্রম থেকে শুরু করে বিভিন্ন পরিসরে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু তারা খুব বেশি সোচ্চার হয়েছেন। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে তারা সবার কাছে যাচ্ছেন, কথা বলছেন এবং মাছ গোছানোর যে ব্যাপারটি, সেই ব্যাপারটিকে খুব বেশি তারা ফোকাস দিচ্ছেন। আমরা যেমনটি জানি যে তারা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা ফ্যাসিবাদের যে জুলুম নির্যাতন, সেই জুলুম নির্যাতনের শিকার ছিলেন। সেই জায়গা থেকে তারা খুব বেশি মনোযোগী হচ্ছেন, মনোযোগ দিচ্ছেন। এবং এই দীর্ঘ সময় দেখেছি আমরা তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা আওয়ামী লীগের বিপরীতে রাজনীতি করেছে তাদেরকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। তো সেই জায়গা থেকে জামাত নিজেদেরকে সংগঠিত করতে খুব বেশি তৎপর হচ্ছেন। এবং বিএনপিও যদি বলি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি লন্ডন থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন। যদিও আগামী নভেম্বর মাসে তার আসার কথা রয়েছে, তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে রাজনৈতিক যে প্রেক্ষাপট, বিশেষ করে ভোটের মাঠে, সেটি অনেকটি পরিবর্তন হবে অনেকে মনে করেন। তো বিএনপি জামাত থেকে শুরু করে যারা আসলে আগামী দিনে ভোটের মাঠে লড়বেন, তা ইতিমধ্যেই তাদের যে নির্বাচনী এলাকা সেই এলাকাগুলোতে যাওয়া শুরু করছেন। আমরা দেখছি যে যারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাবেন, বিশেষ করে যে সকল রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছেন কিন্তু জনসমর্থন বলতে তাদের তেমন আসলে জিতবার মধ্যে জনসমর্থন নেই, তারা বড় দলগুলো অর্থাৎ জামাত, বিএনপি এরকম দলগুলোর সাথে আসলে জোটে যাওয়ার যে চিন্তা সে চিন্তা করছেন। সেই দিক থেকে তারা আসলে জামাতের পক্ষে কথা বলছেন, যারা জামাতের জোটে যাওয়ার জন্য চিন্তা করছেন। আমরা দেখছি যারা বিএনপির বিপক্ষে কথা বলছেন, আবার যারা বিএনপির সাথে জোটে যাবেন তারা নিজেরভাবেই এককভাবেই হোক জামাতের বিপক্ষে যদি বলি, অর্থাৎ জামাতের সমালোচনা যেগুলো সেগুলো করছেন, অর্থাৎ নিজেদের পক্ষে সমালোচনা এবং নিজেদের পক্ষে আলোচনা এবং অন্যদের পক্ষে বিপরীত পক্ষে সমালোচনা করার মধ্য দিয়ে রাজনৈতিক মাঠ গরম করার চেষ্টা করছেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বিভিন্ন বক্তব্য দিতে শুনেছি। আমরা যেমনটি জানি যে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা একটি ধর্মীয় রাজনৈতিক দল, সেই জায়গা থেকে অনেকে অভিযোগ করেন যে তারা ইসলামকে ব্যবহার করে ভোটের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণা করে থাকেন। তারা অনেকে বলে থাকেন যে নির্বাচনে জিতে গেলে তারা ইসলাম কায়েম করবেন এবং জামাতকে ভোট দিলে পরকাল জান্নাত পাবেন, এমন অভিযোগও কিন্তু শোনা যায়। যদিও জামসানি নেতারা বলেন যে এরকম কোনো কথা তারা আসলে বলেন না, এটি একটি গুজব। তো সেই জায়গা থেকে বিএনপি তারা আসলে শরিয়া আইন কায়েম করতে না চাইলেও তারাও আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়, অর্থাৎ বিশেষ করে ভোটের আগে সে সময় বিভিন্ন মাজারে যাওয়া থেকে শুরু করে, অর্থাৎ নির্বাচনী প্রচার প্রচারণা মাজার জিয়ারত করার মধ্য দিয়ে শুরু করা এবং শুক্রবারে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে, কাঁধে যায় নামাজ থেকে শুরু করে, মাথায় টুপি থেকে শুরু করে, আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে যখন ভোট আসে খুব বেশি ধর্মীয় হয়ে যায়। তো সেই জায়গা থেকে যদি বলে যে কর্মকে ব্যবহার করে ভোট নেওয়ার যে প্রবণতা, এটি কিন্তু রাজনৈতিক দলের মধ্যে রয়ে গেছে। সেই জায়গা থেকেই আমরা দেখতে পেলাম যে বেশ কয়েকদিন আগে ছাত্রশিবির
তাদের একটি কোরআন তালিম প্রোগ্রামে সেখানে হামলা যে অভিযোগ উঠেছিল বিএনপির বিরুদ্ধে, সেই জায়গা থেকেই আসলে পক্ষ বিপক্ষ অনেক কথা হয়েছে। আমাদের পেয়েছি এর আগে দুর্গাপূজা হয়েছে, সেখানে জামাত বিএনপি সহ সকল রাজনৈতিক দলই আসলে সেখানে গিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, সেখানেও বিতর্ক হয়েছে। সব কিছু মিলে পক্ষে বিপক্ষে যে তর্ক সেটি জিয়ে রেখেছেন রাজনৈতিক দলগুলো, এবং এর মধ্য দিয়েই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হতে যাচ্ছে সেই বার্তায় তারা দিচ্ছেন।
এবং আমরা যেমনটি জানি যে জামায়াত তারা ক্যাডারভিত্তিক সংগঠন হওয়ার কারণে তাদের একটি ভোট ব্যাংক রয়েছে, যে ভোট ব্যাংকটি আসলে নির্দিষ্ট, অর্থাৎ তারা যারা জামাত করেন তারা আসলে জামাতের বাইরে অন্য চিন্তা করে না, সেটা মহলে জামাত হোক বা বিভিন্ন ধরনের যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে আমাদের সেগুলো হোক, অর্থাৎ দলের যে সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত সে বিষয়ে তারা আসলে খুব বেশি সুশৃঙ্খল, এমনটাই জামায়াতে তারা তাদের বক্তব্যে বলে থাকেন। এছাড়াও যদি বলি, জামাত মনে করেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন এবং গণঅভ্যুত্থানে তারা একটা ভালো ভূমিকা রেখেছেন। এই সকল বিবেচনা আসলে তারা এগিয়ে থাকবেন। সেই জায়গায় বিএনপি তারা বলছেন যে তারা যেহেতু এর আগেও সরকারে ছিলেন, তাদের অভিজ্ঞতা আছে সরকারে কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়গুলোতে, এবং বিএনপি তারাও দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারাও মনে করছেন যে তারা এগিয়ে থাকবেন এবং তাদের যে নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তার যে ইমেজ রয়েছে সেই ইমেজকে মনে করেই আসলে অনেকে বিএনপিকে বেছে নেবেন। বিএনপি সেই কথাই বলেন, সেই সাথে বলেন যে দীর্ঘদিন ধরে আসলে নির্বাসিত যে জীবন তারেক রহমান, জনাব তারেক রহমান, তিনি সেই নির্বাচিত জীবন কাটিয়েছেন, সেই বিষয়গুলো আসলে মানুষ বিবেচনা করবেন। একই সাথে বিএনপি এর আগে যে সরকার গঠন করেছিলেন সেই সময় যে উন্নয়নমূলক কাজগুলো করেছেন, যেমনটি বলা হয় যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বহুদলীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের প্রবক্তা, তিনি আসলে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ পরবর্তী সময় যে সকল রাজনৈতিক সংগঠনের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে তাদেরকে তিনি পুনরায় আবার রাজনীতি করার যে সুযোগ, সেই সুযোগ করে দিয়েছেন। তিনি যদি বলি বাকশালের পরে শেখ মুজিবের যে রাজনীতি, সেই আওয়ামী লীগের রাজনীতি, সেই রাজনীতিকেও তিনি সে সময় ফিরিয়ে দিয়েছেন। সব কিছু মিলে আসলে বিএনপির যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনকে মানুষ মাথায় রেখেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকেই বেছে নিবে মানুষ, বিএনপি সেই কথাই বলেন। অপরদিকে জামাত বলেন যে না, তারা আসলে দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার হয়েছেন, তারা মানুষের কথাগুলো বলে এসছেন। যদিও 1971 সালে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কথা আছে, তারা সেই বিষয়গুলোকে নিয়ে ইতিমধ্যেই বলেছেন যে যদি 1947 সাল থেকে এখন পর্যন্ত যারাই কেউ জামাতে তারা কষ্ট পেয়ে থাকেন তাহলে যেন জামাতকে তারা বিনা শর্তে মাফ করে দেন এবং জামাতের প্রতি আস্থা রাখেন এবং জামাতের যে রাজনীতি, সে রাজনীতিকে বিশ্বাস করে আগামী নির্বাচনের মধ্য দিয়ে জামাতকে নির্বাচিত করে তাদের যে জনসেবা, সেই জনসেবা করার সুযোগ করে দেন। ভালোবাসার ভালোবাসার